আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভাবির মাইয়া আমার ভাবির মাইয়া যারা মানে আমার জাতীয় ভাতিজি, আমার ভাবির মাইয়ারা অনেকেই নাকি হাফ ডজন আমার ভাবির মাইয়ারা নাকি এনসিপি কে তালাক দিয়েছে। জানি না এক তালাক দিছে না দুই তালাক দিছে নাকি তালাকে বাইন দিছে, আমি জানি না। তো দুষ্ট লোকেরা বলতেছে, পত্রিকার খবর এসেছে, বিশ্বাস করা মুশকিল। আজকাল কেউ কেউ তো বলতেছে যে প্রথমে যে জেনজি ছিল সেই জেনজির নাম ছিল, কেউ কেউ মনে করতো যে এটা হলো জামাতি জেনারেশন। অমিপিয়াল ভাই এখন লিখেছে যে এটা হচ্ছে জিয়াস জেনারেশন হয়ে গেছে। যাই হোক, তারেক জিয়া আসার পর পর এই খেলা কিন্তু উল্টা হয়ে গেছে। মানে কোথাকার বলতে কোথায় যাচ্ছে। নুরা নুরা এতদিন সাফা মারল, ক্ষমতায় যদি লোক থাকতো তাহলে তো আওয়ামী লীগই যেত। আমার এক ছোট ভাই আশরাফুল পোস্ট দিয়েছে যে দিনে 72 ঘন্টায় সে একদিনে সে 3 বার ডিগবাজি দিল। ভিপি নুরা ভালো কথা, দিতেই পারে। আবার রাজশাহীতে নাকি ধানের শেষে বা মানে সে গণরিয়া অধিকার পরিষদ ছেড়ে দিয়েছে, বিএনপি নমিনেশন নিতেছে। মানে ধোলাই অন্ধকার, কোন প্লেয়ার যে কোন দলে খেলতেছে বোঝা বড় মুশকিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। সবচেয়ে মজার বিষয় হলো আমার জাতীয় ভাবির মেয়াদের একটা অন্যতম হলো যারা, সে নাকি আহ, সে নাকি 24 ঘন্টায় 35 লাখ নাকি 37 লাখ টাকা তুলেছিল। এত টাকা, এত জনপ্রিয়তা তার। তো হঠাৎ করে এনসিপির নামে, যাই হোক, সে তালাক দিল এনসিপি কে, ভালো কথা। তো তালাক দেওয়ার যে ঘর সংসার যখন করলো এনসিপির সাথে, তো এনসিপির সাথে ঘর সংসার করার সময় যে টাকা তুলছিল সে টাকা কি ফেরত দিবে? নাকি ওই যে মনে আছে আমার এই জাতীয় ভাবির পোলারা, জাতীয় ভাবির মাইয়ারা যে দল করে ওই যে টাকা তুললো 12 কোটি টাকা, ফেনির মতো, ওইটা ফানাফিলা হয়ে যাবে, ওই টাকা গায়েব হয়ে যাবে, তাই না? ওই যে ত্রাণের টাকার মতো 12 কোটি টাকা গায়েব। তো এই যে নির্বাচনের তহবিল তুলে এই টাকা কি গায়েব? টাকাটা তো সে এখন, যেহেতু সে ঘোষণা করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, তাহলে সে তো এই টাকা খরচ করতে পারবে না। সে তো এনসিপির সাথে ঘর সংসার করা, অর্থাৎ আরেক সমীর সংসার করার সময় আমার ভাতিজি টাকা উঠেছিল, তাহলে সেই টাকা তো এখন এইখানে কেমনে খরচ করবে স্বতন্ত্র? মজার বিষয় হলো আমার ভাতিজি বলছে যে আপনি যদি এই টাকা ফেরত নিতে চান, যারা দিয়েছেন আর কি, আমার জাতীয় ভাবির মাইয়ারা যারা যারা টাকা দিয়েছেন, সেই টাকা তুলতে গেলে আপনাদের ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে লাইনে দাঁড়িয়ে সেই টাকা তুলতে হবে। তো ও ভাতিজি যারা, তুমি যখন টাকা উঠাইছিলা তখন কি সিরিয়াল দিয়ে এইভাবে ফর্ম ফিল আপ করে টাকা উঠাইছিলা? নিশ্চয় ওটাও নাই তাড়াতাড়ি গিয়ে। তাহলে এখন ফর্ম ফিল আপ করতে হবে, যেভাবে নিশ্চয় ওইভাবে ফেরত দাও, তাহলে তো হয়ে যাবে। এরশাদ, প্রেসিডেন্ট এরশাদকে পাট শাহ আলম ভাই নামে পরিচিত, কমরেড শাহ আলম, অনেক আগের কথা, আমরা তখন ছাত্র। পাট শাহ আলম, খালেদা জিয়া, শেখ হাসিনা এদের সাথে মিটিং এ বসছিলেন। এরশাদের বারবার বলতেন আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেন। এরশাদ বলতো আমি কিভাবে পদত্যাগ করবো, পদত্যাগ করে তোমার কোনো পথ নাই। যখন সবাই নীরব ছিল, এমনকি শেখ হাসিনা, খালেদা জিয়া, সেই মিটিং এ তিনি ছিলেন উপস্থিত। পাট শাহ আলম ভাই এখনো সম্ভবত তিনি জীবিতই আছেন, খুবই সম্ভবত এখনো তিনি জীবিত আছেন, তো অসুস্থ। তিনি কি বলেছিলেন জানেন? যখন থেকে সবাই চুপ, সেখানে মঞ্জুর হাসান খান ছিলেন, মানে ওই যে সব দল জোট ছিলেন, মানে বিএনপি আওয়ামী লীগ মিলে যে জোট করেছিল আর যে মহাজোট করেছিল এরশাদ পত্রানন্দ, তারা সবাই ছিলেন। তখন কেউ যখন চুপ, সবাই যখন চুপ, তখন এই কমরেড শাহ আলম বলছিলেন, মানে বর্তমান বা সাবেক সভাপতি কমরেড শাহ আলম না, এটা হল আরেক শাহ আলম, যিনি শ্রমিক নেতা ছিলেন, উনিও কমরেড ছিলেন। শাহ আলম তিনি এখন রাজনীতি করেন না, ঘরে বসে থাকেন, কারোর সাথে মিশেন না। তার সাথে আমার দুচার, তিনি এরশাদকে কি বলেছিলেন জানেন? প্রেসিডেন্ট সাহেব, আপনি গাছে উঠছেন, আপনি নামবেন কেমন? আপনার আমরা জিগাবো, আপনি যেভাবে উঠছেন ওইভাবে নামেন, ভাই নিবাদ দেন। ঠিক আছে, কেন বলছি এটা জানেন? কেন বললাম বলেন তো? কেন বললাম? আমার এই ভাতিজারা যেভাবে গাছে উঠছে ওইভাবে এখন নিজেরাই নেমে নেমে যাচ্ছে। নামতে হবে, আরো নামবে, আরো নামবে, নামতেই থাকবে, খুঁজে পাবেন না কাউকে। আমি বলেছিলাম তো, এগুলো হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার আগেই তাদের কেউ হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসেই নাই, নির্বাচন হয়ই নাই, এনসিপি গ্যাং গায়েব, পিন খেলাপ মঞ্চ গায়েব, বৈষম্য বিরোধী গায়েব, তারপর এনসিপি গায়েব, সবকিছু আস্তে আস্তে হাওয়া হয়ে যাইতেছে। হাওয়া ভবনের মালিকের আসার সাথে সাথে। খুব মজার না? এইভাবে সব যাবে। আসলে আমি আগেই বলেছিলাম এগুলো কোনো রাজনৈতিক দল না। হাই রে, বড় বড় নেতা গো ভাই, কি তালিবাস অন্তস্থাকেরা, কি শাহ তালিবাস শাহ ও অন্তস্থাকেরা, এত বড় হাদি পাখিবাদীর পোলা, ঠিক আছে? এত বড় বড় তারা নেতা হয়ে গেছে। দেখলেন তো কি হয়ে গেল? এই তালিবাস সহায়কার ও অন্তস্থাকেরা পাখিবাদীর পোলা হাদি যদিও থাকতো বেঁচে এখন, সে কিন্তু এরকম পোল্টি মারতো, এই মহান বিপ্লবী। বুঝতে পারছেন? এটাই হচ্ছে খেলা, এইখানে জমে গেছে। এমনকি এই মুহূর্তে যদি ধরেন কোনো কারণে আওয়ামী লীগ চলে আসলো, এটা সব পালে পালে আওয়ামী লীগে যোগ দিত। আপনি নিশ্চিত থাকেন, এই যে এখন আমাকে আওয়ামী লীগের তো শহর, আওয়ামী লীগের দালাল বলেন না, শেখ হাসিনা দালাল বলেন, তারপরে নরেন্দ্র মোদী তো বলেন ভারতের দালাল বলেন, আমি চান্সই পাইতাম না, আমার আগে এরা দৌড়ে দৌড়ে গিয়ে আওয়ামী লীগে যোগ দিত। এগুলো দুধের মাছি। এরা এরা ওই যে, এরা হচ্ছে ওই যে পুতুল নাচ দেখছেন না? পুতুল তো সামনে নাচে, আসলে উপরে কেউ সুতা ধরে থাকে, এদের যে সুতা ধরে রাখছিল সে শেষ। এখন এরা জামাতি জেনজি, মানে জেনজি, মানে জামাতি জেনারেশন নাকি
জিয়াস জেনারেশন, সেটা আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন। অবশ্য এদের মধ্যে ফারাক নাই, ভারত বিরোধিতা, সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ বিরোধিতা, এদের সাথে খুব একটা ফারাক নাই। যে জিয়াস জেনারেশন বলেন আর 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 জামাতি জেনারেশন বলেন, স্বাধীনতা বিরোধিতায়, ভারত বিরোধিতায়, হিন্দু বিদ্বেষে কই কিছু যে কম নেই, তারা সমান সমানই আছে। কিন্তু মজার বিষয় হলো এই যে পদত্যাগের হিড়িক, এটা কত দূর গিয়ে ঠেকবে আপনারা অপেক্ষা করেন। কিন্তু সবচেয়ে মজার কথা, জামাতের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন স্বপ্ন দোষ আর হইল না, বুঝতে পারছেন? আর স্বপ্ন দোষ পরিণত, স্বপ্ন দোষ হইতে পারলো না। ওই স্বপ্ন দেখা পর্যন্ত, স্বপ্ন দোষ হলো একটু কিঞ্চিত আরাম বেরাম পাইতো, কিন্তু সেটাও আর তাদের কপালে জুটলো না। কারণ আমি কিন্তু বলছিলাম তারেক রহমান যদি দেশে আসে, এদের কিন্তু বিএনপির মাইরা তক্তা বানাবে, ঘেটি দইরা, বুঝতে পারছেন? ফুটবলের মতো উষ্টাবে, শুরু দেখতে পারবেন। বিএনপি বুঝতে পারছে যে এদের প্রশ্রয় দিলে কি হতে পারে, কি হয় না, এরা বুঝতে পারছে। শুনেন, আগেই বলি, ক্ষমতার ব্যাপারে বাপ বেটা গেছে না। সুলতান তার কি ম্যাগনিশিয়ান কি যেন, সুলতান সুলেমান গ্রেট, পৃথিবীতে ম্যাগনিফিশিয়ান কি যেন তার নাম আর কি, বড় বড় উপাধি। ক্ষমতার কারণে বাপের মারছে, নিজের দুই পোলাকে মেরে ফেলাইছে। ক্ষমতায় বাপ পোলাকে ছাড়ে না, পোলা বাপকে ছাড়ে না, চাষা ভাতিজাকে ছাড়ে না, ভাতিজা চাচাকে ছাড়ে না। আর বিএনপি বুঝে জামাতকে ছাড়বে, জানতাম এটা করবে। আরো কি করবে দেখতে পারবেন, খুব মজার। অলরেডি কিন্তু জামাতিরা তাকে, তারেক রহমানকে কিন্তু ভারতের দালাল বলা শুরু করে দিয়েছে। কেউ কেউ তো লেখা শুরু করছে, বলা শুরু করছে যে ভারতের সাথে চুক্তি করে আসছে। খুব মজার না? আরো মজার করবে। অপেক্ষা করতে থাকেন, অনেক খেলা দেখতে থাকবেন। ফাইনাল গেম যে কি হবে সেটা একটু অপেক্ষা করেন, আরেকটু দেখতে থাকেন। সবচাইতে মজার যে গেমটা হবে, ইলেকশনের যেদিন নমিনেশন যাচাই হবে, ফাইনাল সত্যি যদি ইলেকশন হয়। এখন বলুন ভাই, এখনো বলতেছেন সত্যি ইলেকশন? শোনেন, শয়তান যত ভালা কথাই হোক, শয়তানটা বিশ্বাস করা মুশকিল। ইউনুস হলো ইবলিশের চেয়ে বড় শয়তান, আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শয়তান, বুঝতে পারছেন তো? ইউনুস হলো ইবলিশের চেয়ে বড় শয়তান, আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শয়তান। সুতরাং আপনি এদের কোন সময় যে কোন কেরামতি করবে। তো সবচেয়ে ধারা খাই গেল জামাত, হাদিরে মাইরা, ভারতের নাম দিয়া, শেখ হাসিনার নাম দিয়া, মির্জা আব্বাসের নাম দিয়ে, বিএনপির নাম দিয়ে ক্যাশ করতে চাইছিল, কিন্তু ধারা খাই গেল। বিএনপি নিজে এটাকে ক্যাশ করলো। তারা যেমন কি গেমটা খেলে দিল দেখছেন? হাদির ক্যাশ, জামাতির যে প্ল্যান ছিল, তারেক রহমান সেটা এসে তারেক যে সেটা, সেই ক্যাশটা তাদের পকেটে নিয়ে নিল। একই রাজনীতি বলে। রাজনীতি তারেক রহমান কিন্তু জানে যে হাদি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির একটা কাউন্সিলরদের বালের সমান যোগ্যতা নাই, তারপরে তিনি তার কবর জিয়ারত করতে যান, তার জন্য ভিডিও বানান। কারণ এটাই রাজনীতিবিদদের এটাই হচ্ছে রাজনীতি। মনে করেন যারা আপনি পছন্দ করেন না, কিন্তু তার জানা যায় কি আপনি চিৎকার চেঁচামেচি করবেন আর চাপা মারবেন, তার সাথে এমন সম্পর্ক ভালো ছিল, এমন ছিল, আমার জন্য সেটা করছে, আমি তার জন্য সেটা করছি। এগুলা রাজনীতিবিদ, এগুলো রাজনীতিবিদ। হাদিকে এখানে যে হাদির একটা ব্যবসা হলে বুঝতে পারছেন, হাদি চেতনা শেষ, এনসিপি চেতনা গায়েব, মুক্তিযুদ্ধের চেতনা গায়েব করবা সোনার চান্দুরা। হ্যাঁ, 1971 সালের চেতনা ধ্বংস করতে চাইছিল, তোমাদের 24-এর চেতনা কোথায় গিয়ে ঠেকে এখন দেখো। তবে আমার ভাতিজির, যেহেতু ভাতিজি, আমি এদিনে খারাপ কথা বলতেছি না, আমার ভাতিজি শখ মিটে গেছে রাজনীতির, তার জন্য এখন এনসিপি থেকে বাড়াই গেল। ও ভাতিজি, যারা এখনই তোমার সঙ্গে এনসিপির সাথে রাজনীতির খায়স মিটে গেল, ধরো নাকি? সবই বুঝি। তোমরা যে কার কামলা দিছ সবই জানি, তোমরা যে ভবিষ্যতে কার কামলা দিবা তাও জানি। আমরা জানতাম কিছুই থাকবে না, এগুলো হাওয়াই মিঠাই। এনসিপি ফেনসিপি, বৈষম্য বিরোধী, ফিনকালাব মঞ্চ, পাখি মঞ্চ, ইনকালাব কালচারাল, পাখি কালচারাল সেন্টার, এগুলো কি আমরা জানি? তোমাদের আমরা চিনি। গত 19 অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুকে এক পোস্টে বলেছিলেন, জামাত ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সহজ ভাষায় বললে নাহিদ জামাত ইসলামীকে প্রতারক বলেছিলেন। তার পরদিন এনসিপিকে কড়া জবাব দেন জামাত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। বলেছিলেন, জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না। মাত্র 2 মাসের ব্যবধানে বাবা ছেলের এই দ্বন্দ্ব মিটে গেছে। ঘরের ছেলে এনসিপি জামাতের ঘরেই ফিরে যাচ্ছে। জামাতের সঙ্গে পরিণয়ের সানায় বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝরে পড়তে শুরু করেছে এতদিনের বিজ্ঞাপনী মুখগুলো। বুড়িগঙ্গামুখী স্রোতে প্রথমে ভাষণ দিয়েছেন পোস্টার গার্ড তাসনিম জারা। এখন তিনি লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তবে হাতে একদমই সময় নেই। এনসিপির জামাত সান্নিধ্যের বলি কেবল তাসনিম জারাই নন, আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনী মুখও আছে ঝরে পড়ার অপেক্ষায়। তাদের সম্মিলিত 8টি চিঠি পৌঁছেছে নাহিদ ইসলামের দরবারে। তবে পানি যতটা গড়িয়েছে তাতে জামাতের ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ বলতে গেলে নেই। অধ্যাপক ইউনূসের এত স্বাদের দল, এত পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও যমুনার তীরে তাজমহল গড়ার স্বপ্নের শরীর সমাধি হতে চলেছে বুড়িগঙ্গার কালো পানির অতলে। যমুনার রাজনীতির ভাগ্যাকাশে কি সত্যি এত দুরবস্থা? 2007 সালে অধ্যাপক ইউনূস মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিশেষ সুবিধা নিয়ে দল করতে চেয়েছিলেন।
তোড়জোড়ও শুরু করেছিলেন। ডাকডোল পিটিয়ে জাতির উদ্দেশ্যে দুটো চিঠিও দিয়েছিলেন। কিন্তু 100 দিনের মাথায় জনসমর্থন শূন্যের কোটায় বুঝতে পেরে তল্পিতল্পা গুটিয়ে ফেলেছিলেন। নিজের অপূর্ণ ইচ্ছে তিনি পূরণ করতে চেয়েছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়কদের দিয়ে। চলতি বছরের 30শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রাখমানের পডকাস্টে কথা বলেছিলেন অধ্যাপক ইউনূস। রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেছিলেন, নাহিদ সার্জিসদেরকে তিনি দল করার পরামর্শ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের সেই আতুর ঘরে মরে যাওয়া দলটির নাম ছিল নাগরিক শক্তি। তার সাথে মিলিয়ে নাহিদের পার্টির নাম রাখা হয় জাতীয় নাগরিক পার্টি। তবে নাহিদের পার্টি আদৌ কোনো জাতীয় পার্টি নাকি ইতিমধ্যে পরিচিত পাওয়া কিংস পার্টির চেয়ে আরো ছোট কোনো পার্টি কিনা সেটার জন্য দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ে বড় ধরনের জয় দেখানো। ডক্টর ইউনূস পুলিশ, সেনাবাহিনী, বিজিবি পাহারায় সরকারি নানান সুবিধা দিয়ে সারা দেশ ঘুরিয়েছেন কিংস পার্টির নেতাদের, কিন্তু তাতে উল্টো ফল হয়েছে বড় একটা অশ্বডিম্ব। নির্বাচনে সরকারি কিংস পার্টির পথ সুগম করতে এরই মধ্যে অধ্যাপক ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দলটি নিবন্ধন স্থগিত করেছে। নিষিদ্ধ না করলেও 14 দলীয় জোটের অন্য দলগুলোকে করে রেখেছে মাঠ ছাড়া। আনুষ্ঠানিক যাত্রার শুরুর পর থেকেই সরকারি পৃষ্ঠপোষকতায় রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ডক্টর ইউনূসের আশীর্বাদ ধন্য কিংস পার্টি এনসিপি। আজ যে কথা পরদিন দেখা যায় ঠিক বিপরীত অবস্থান। নতুন বন্দোবস্ত আর বিপ্লবের গাল ভরা বুলিতে নেতারা হাজির হন দেশ উদ্ধারের নায়ক হিসেবে। যমুনার সদর দরজা তাদের জন্য ছিল সব সময় খোলা। এমনকি সরকারের ইচ্ছা পূরণের সাজানো আন্দোলনেও অগ্রসনের ভূমিকা নেয় এনসিপি নেতারা। থানা, পুলিশ সব হাতের মুঠোয় মবের দায় আটক কর্মীদের বীরতর্পে ছাড়িয়ে আনতেও দেখা যায়। কিন্তু অধ্যাপক ইউনূসের সেই 18 বছরের আগের স্বপ্ন হোঁচট খাওয়া শুরু করেছে বহু আগে থেকেই। সামরিক বাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেতারা যেদিন বিপদের মুখে ঢুকে পড়েছিলেন সেনা এপিসির ভিতরে, সেদিন এনসিপির 10 মাসের সেই রামরাজত্ব ফিকে হতে শুরু করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই। এতদিন জনহুঙ্কার দেয়া নেতাদের গলার স্বরে দেখা যায় ভাটা। নির্বাচনের জোট করা নিয়ে বাগাড়ম্ব শেষে দেখা যায় কেউ তাদের ছাড় দিতে রাজি নয়, বিশেষ করে বিএনপির অনাগ্রহ চোখে পড়ার মতো। বিএনপি এনসিপিকে সুলভ মূল্যে সর্বোচ্চ 4টি আসন দিতে চেয়েছে। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা 2 প্রতাপশালী ছাত্র উপদেষ্টার আশা ছিল তরি ভেড়াবেন বিএনপিতে। তবে পদ ছাড়ার পর মাথার উপরে ভেঙে পড়ে আকাশ। পদত্যাগে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কয়েকদিন উৎভ্রান্ত ঘুরে ফিরে ঠাঁই নিয়েছেন এনসিপিতে। আর এনসিপি শেষ পর্যন্ত বিপ্লবী ইমেজ বুড়িগঙ্গায় বিসর্জন দিয়ে জামাতের কৃপা ভিক্ষা করছে। দর্শক, 2007 সালে ফেরদৌস কুরেশির দল কিংস পার্টি হিসেবে তখনকার 111 সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এনসিপি কিংস পার্টি হিসেবে যতটা সরকারি সুবিধা পেয়েছে আর কোনো দল এতটা কখনোই পায়নি। তারপরও পদত্যাগ করা 2 উপদেষ্টাকে কোনো বড় দলই নিতে চাইছে না। সূত্রগুলো বলছে জামাতের সঙ্গে পরিণয় প্রায় পাকাপাকি হলেও আসিফ আর মাহফুজের ভাগ্য এখনো ঝুলছে সুতোর উপরে। সাবেক এই 2 উপদেষ্টার দায়ভার জামাতও নিতে রাজি নয়। তারা মনে করছে নির্বাচনে তাদের প্রার্থী করা হলে উপদেষ্টা থাকার সময়কার বিতর্কিত কাজের দায় পড়বে জোটের উপর। প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারের সময় জামাত এনসিপি জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবেও তুলে ধরতে চাইবে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আসিফ মাহফুজ ইস্যুর সমাধান করে জামাতের সঙ্গে জোট চূড়ান্ত করতে চায় এনসিপি। এটা না হলে সাবেক 2 উপদেষ্টার অনুসারীরা বিএনপির সঙ্গে জোট চান। এই জন্য তারেক রহমানের সঙ্গেও দেখা করার সুযোগ খুঁজছেন। তবে এনসিপিকে সপ্তাহখানেক আগে 4টি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনা করতেই আগ্রহ দেখাচ্ছে না। এমন অবস্থায় বুড়িগঙ্গায় বিপ্লবের সলিল সমাধি ঘটিয়ে জামাতের ঘরণী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের দলের। কালবেলার এক প্রতিবেদনে বলা হয়, তফসিল অনুযায়ী 29শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এর মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট, আসন সমঝোতা সহ সব প্রস্তুতি শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে। শেষ সময়ে এসে অনেক রাজনৈতিক সমীকরণও বদলে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামাত এনসিপির আসন সমঝোতার বিষয়টি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। এজন্য 2 দলের শীর্ষ নেতারা 26শে ডিসেম্বর রুদ্ধদ্বার দীর্ঘ বৈঠক করেন। 27শে ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করেছেন জামাত ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রবিবার মানে 28শে ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে। সামান্তা শারমিন বলেন, ফাইনালি জামাতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। এর মানে হলো 3 মাস আগে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ারের বলা সেই কথার প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে। তিনি এনসিপির উদ্দেশ্যে গত অক্টোবরে বলেছিলেন, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে এসো না। এনসিপি পাল্লা দেয়নি, বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। এতদিন লোকজন আড়ালে আবডালে এনসিপিকে জামাতের বি টিম, সি টিম বলতো, এখন আর সেটি বলার সুযোগ নেই। বলবে একই ছাদের নিচে থাকা
বাবা ছেলের পার্টি। তবে নাহিদ আক্তারদের এমন সিদ্ধান্তে কিংস পার্টি পরিণত হচ্ছে কুড়েঘর পার্টিতে, কারণ দলটিতে দেখা দিয়েছে ভাঙন। জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা চূড়ান্ত হওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। এনসিপি গঠনের পর থেকেই তাদের পোস্টার গার্ল হয়ে ওঠেন